নমস্কার বন্ধুরা, বাংলা গল্প পাঠের আসরে আপনাদের সবাইকে জানাই আবারও স্বাগত। বন্ধুরা, আমি রিমা, আর আজ আমি আপনাদের পাঠ করে শোনাবো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলিবাকের উপকথা উপন্যাসের 28তম পর্বটি। শুরু হচ্ছে আজকের উপন্যাস হাঁসুলিবাকের উপকথা পর্ব 28। 3 দিনের দিন প্রলয় ঝড় শেষ হলো, তবু কাহারেরা বাঁচলো, চিরকাল বাঁচে। দুর্ভিক্ষ, মহামারী, বন্যা, ঝড় কতবার হয়েছে, কাহারেরা মরতে মরতেও বেঁচেছে। এবারেও ঝড়ে কয়েকজন মরেছে, ঘায়েল হয়েছে কয়েকজন। সুজাত পিসি পা ভেঙে পড়ে আছে, হাসপাতালে করালি, তাকে হাসপাতালে দিয়েছে। নয়নের মায়ের হয়েছিল কঠিন অসুখ, কোন রকমে সেরে উঠেছে। বনোয়ারি তাকে এক মুঠো ভাত করে দিচ্ছে। ঘর দৌড় গিয়েছে, মাঠ ভরা ফসল বরবাদ হয়েছে। ফসলের শীষে ধান নাই, তুষ হয়েছে শুধু, শ্বাস নাই, খোসা, শুধু খোসা, শুধু খোসা ধরেছে। গাছপালা ডাল ভেঙে নাড়া হয়েছে, বাঁশগুলো শুয়ে পড়েছে। গরু, বাছুর, ছাগল মরেছে, হাঁস ভেসে গিয়েছে জলের স্রোতে। এরপরেও যারা বেঁচে রয়েছে তারা ভাবছে, তাদের বাঁচাবে কে? বাবা ঠাকুর নাই, কে তাদের রক্ষা করবে? বনোয়ার চেষ্টা করছে উল্টে পড়া গাছটিকে আবার খাড়া করে গোড়াটা নতুন পাকা মশলা দিয়ে বাঁধিয়ে দিলে, খুব একটা বড় পুজোও দিলে। ফিরে এসো বাবা, ফিরে এসো। ওদিকে হাহা করে এগিয়ে আসছে পেটের ভাবনা। মাঠের ধান তুষ হয়ে গিয়েছে, তাছাড়া সে তুষ গরু বাছুরেও খেতে পারবে না। ধানের দর হয়েছে 4 টাকা থেকে 8 টাকা, চালের মন 16 টাকা। ভূভারতে কেউ কখনো শোনে নাই এই কথা, মুনি ঋষিতেও ভাবে নাই, পুরাণেও লেখা নাই। যুদ্ধে নাকি খেয়ে নিয়েছে সব। মনিবেরা লাফাচ্ছেন, ধান বিক্রি করে টাকা করবেন। কৃষাণদের ধান দেবেন বলে মনে লাগছে না, শুধু তাকাদা দিচ্ছেন। তুষক আর যাই হোক, ধান কেটে ফেলো। বুঝতে পারে বনোয়ারি তাদের রবিয়সীটি, অর্থাৎ অভিপ্রায়টি। ধান কাটলে খড় খড়ে উঠবে, খড়ের দরও চরমে উঠেছে ধানের মতোই। 40 টাকা কাহন বিক্রি হচ্ছে, শেষ তক 100-200 টাকা পর্যন্ত উঠবে। খড় 16 আনাই পাবেন মনিবেরা। কাহারদের শুধু তুষের ভাগ নিয়ে ঘরে ঢুকতে হবে। যুদ্ধে তুষ খায় না। রতন প্রহ্লাদেরা সেই প্রশ্ন করে। বনোয়ারির কিছু প্রত্যাশা আছে। সাহেবডাঙ্গার 5 বিঘে নতুন বন্দোবস্ত নেওয়া জমির খড়টা পাবে, ভাগের জমিরও কিছু খড় পাবে। সাহেবডাঙ্গা উঁচু মাঠের জমি, ওখানকার ধানও সমতল নিচু মাঠের মতো, জলে ডোবে নাই। ওখানে কিছু ধান পাবে সে। কিছু কেন, ভালোই পাবে। কিন্তু অন্য কাহারেরা কি করবে? পাশাপাশি জমিতে ধান কাটতে কাটতে রতন বনোয়ারিকে প্রশ্ন করলে। তখন কার্তিক শেষ হয়েছে, অগ্রহায়ণের প্রথম। এবার ওই ঝড় জলের জন্য শীত এর মধ্যেই ঘন হয়ে উঠেছে। তারপর খেতে খেতে এখনো সেই জলস্রোত বয়ে চলেছে। গোড়ালি পর্যন্ত জলে ডুবে যাচ্ছে, মাথা কন কন করছে, নাকি টস টস জল ছড়ছে। কি হবে বল দিনি বনোয়ারি, খাবো কি? বনোয়ার প্রশ্নটার উত্তর দিতে পারলে না। নিত্যই এই প্রশ্ন তার কাছে করছে পাড়ার লোক, কিন্তু বনোয়ারি তার কি উত্তর দেবে? আশ্বিনের ঝড় জল শেষ হলো, সব তছনছ করে দিয়ে গেল। হঠাৎ ছুটে এলো প্রহ্লাদের সেই দিগম্বর ছেলেটা। ও গো মাতব্বর গো, এই মেলা সাহেব গো, মোটর গাড়ি গো। মেলা সাহেব? হ্যাঁ গো, সাথে করালিও রয়েছে। কোথারে? জঙ্গলে, কালারুদ্দু তলায়। কালারুদ্দু তলায়? হ্যাঁ, কালারুদ্দু পাট আগুনতে তাবু ফেলেছে, আপিস হবে। আপিস হবে? হে ভগবান, যাবা নাকি? কেন? রতন প্রশ্ন করলে। যাবো বই কি, চল দেখিনি, কি নতুন ঢেউ এলো। কালারুদ্রের বাঁধানো অঙ্গনে লোকে লোকারণ্য।
10-12 জন সাহেব, এরা ঠিক করালির ম্যান নয়। করালি বারবার সেলাম করছে তাদের। বড় ঘোষও দাঁড়িয়ে রয়েছেন। ওরই বাড়িতে সাহেবেরা গিয়ে বসলেন। বনোয়ারি চুপি চুপি বাড়ির ভেতর গিয়ে প্রশ্ন করলে বড় গিন্নিকে, কি ব্যাপার ঠাকুরন? কালারুদ্ধতলায় যুদ্ধের আপিসে তাঁবু পড়েছে দেওর। কালারুদ্ধতলায় যুদ্ধের আপিসের তাঁবু? যুদ্ধের আপিসের নয়, ঠিকাদারের তাঁবু। বাঁশ কিনবে, কাঠ কিনবে। বাঁশ কাঠ? যুদ্ধে বাঁশ কাঠ লাগে? মাইতুগিনি হেসে বললেন, দেওর, তোমার চটকদার দ্বিতীয় পক্ষটিকে সাবধান করো হে, গাছ কাটতে এসে লতা ধরে টান না মারে। বনোয়ারি চমকে উঠল। গভীর দুশ্চিন্তাগ্রস্ত হয়েই বাড়ি ফিরল। সত্যি সুবাসীকে সাবধান, কাল যুদ্ধ, কাল যুদ্ধ। আরো দিন 4 পর মাঠে ধান কাটতে কাটতে যুদ্ধের কথাই বলছিল সে রতনকে, প্রহ্লাদকে। মাথার উপর দিয়ে এক ঝাঁক উড়োজাহাজ যাচ্ছিল, সেই দিকে তাকিয়ে বনোয়ার কথা বলছিল। পৃথিবীতে যুদ্ধ বাঁধে, কতবার বেঁধেছে। শহরে দাঙ্গা হয়েছে, হইচই কলরব হয়েছে, তাতে হাসুলিবাকের কিছু আসে যায় নাই। শোনা যায় বড় বড় ভূকম্পে শহর ভেঙেছে, হাসুলিবাকের ছোট ছোট ঘরগুলো তাতেও কিছু হয় নাই। ছোট বাচ্চার মতো মায়ের বুক দুহাতে আঁকড়ে পৃথিবী দালানের সঙ্গে খানিকটা দুলে দিব্যি বেঁচেছে। যুদ্ধ এবার কালারুদ্ধের শাসন ভেঙে বাঁশ বাঁধিতে ঢুকলো। ঘরে ঘরে টান দিচ্ছে, ঢুকিয়েছে করালি। পাপ করালির কর্মদোষে দেবতারা বিমুখ হয়েছে। দেবতাদের ক্ষমারও একটা সীমা আছে। বাবা কালারুদ্ধ এবার অন্তর্ধান হবেন। কালারুদ্ধ মন্দিরও ভেঙে এসেছে, তার উপর উঠানে পড়ল যুদ্ধের ঠিকাদার বাবুদের তাঁবু। চন্দনপুর থেকে তার বাঁশপাতির মুখ পর্যন্ত পাকা রাস্তা হয়েছে, মোটর আসবে। আর বাকি কি রইল? পাকা রাস্তা ধরে মোটর চড়ি যুদ্ধ আসছে হাসিলির বাঁকে। কাঠ বাঁশ সব চাই তার। হে ভগবান হরি, যুদ্ধে কি খায় না, বাঁশ কাঠও খায়। শোনা যাচ্ছে গরু ছাগল ভেড়া ডিম এসবও নাকি চালান যাবে। ওই যে চন্দনপুরের পাশে উড়োজাহাজের আস্তানা, ওখানে দৈনিক 1 পাল গরু ছাগল ভেড়া মুরগি হাঁস লাগবে। ডিম লাগবে ঝুড়ি ঝুড়ি, তাতে অবশ্য কাহারদের কিছু লাভ হবে। ছাগল ভেড়া ডিমের দাম এর মধ্যে অনেক বেড়েছে, আরো বাড়বে। 2 পয়সা ঘরে আসবে। গরু তারা কখনো বেচেই না, কসাইকে বেচবেও না। বনোয়ারি তা বেচতে দেবে না। কিন্তু সন্দেহ হচ্ছে রাখতে কি পারবে? কি হবে? রতন আবার প্রশ্ন করে বনোয়ারিকে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বনোয়ারি বললে, কি বলবো অতন, অদিষ্টের হাল ওদিশ কি আছে তা নিকনে যা আছে তাই হবে। তোমাকে ভাই একটা কথা বলি নাই, 3 ছোড়া বউ নিয়ে পালাচ্ছে। লালত নেদা আবার তোমার গিয়ে বকা। পালাচ্ছে কোথায় কে জানে ভাই, জিনিসপত্র নিয়ে বোরেতে পালাচ্ছে। কাল সজনে বেলা এসে বলেছিল মনিবে ধান মনিব কেটে নিক। আমি ধান কাটবো না, ভাগ লবো না। তা বললে হবে কেনে? এই যে মহা অন্যায় কথা। আমারই দায়িত্ব এই লোকের জন্যে। অন্যায় তো বটে, কিন্তু আমরা কি বলবো বলো? তোমরা বারণ করলে না। বারণ করলে শুনছে কে বলো? তুমি অত বারণ করেছো, শুনলে? খুব ক্রুদ্ধ হয়ে উঠলো বনোয়ারি। শুনছে না, যে শুনছে না সে চলে যাক। কিন্তু তোমরা কাল সজনেতে যখন জেনেছিলে তখন আমাকে বলো নাই কেন দেখি? চলে যাবে বলেছিল সব, তা অত তাড়াতাড়ি চলে যাবে সে কি করে জানবো বলো? তাছাড়া তো তখন অনেক তুমি শুয়েছো, এতে ডাকলে তুমি রাগ করো। কথাটার মধ্যে একটু রসিকতা আছে। রাত্রে ডাকলে বনোয়ারি রাগ করে। এই কথার পিছনে তরুণী সুবাসীর অস্তিত্বের ইঙ্গিত রয়েছে। কথাটা কিন্তু অর্থ সত্য। সুবাসীর ওপর বনোয়ারির সেই অবধি প্রখর দৃষ্টি এবং তরুণী স্ত্রীর প্রতি আসক্তি কথা মিথ্যা নয়। কিন্তু আরো খানিকটা আছে কালো বউ আর বড় বউয়ের প্রেতাত্মার শঙ্কার ভয়। সে রাত্রে উঠতে চায় না। কেউ ডাকলে কি বাইরে পর্যন্ত শব্দ হলে চিৎকার করে প্রশ্ন করে, কে কে? বনোয়ারি ক্রুদ্ধ হয়ে জবাব দিল,
কবে কবে আঁক করেছি দেশ আলো, কবে? গাল খেয়ে রতন বিস্মিত হলো। বনমালী তাকে গাল দিলে? বনমালী খসখস করে ধান কেটে যেতে লাগলো। এই ধরনের ব্যাপারটা সারা সে আবছা আবছা পেয়েছিল, কিন্তু এতটা বুঝতে পারে নাই। অভাবের কথা উঠলে সকলের মুখ ফিরিয়ে চেয়ে দেখে চন্দনপুরের কারখানা টিনের ছাউনিগুলোর দিকে, মা কোপাইয়ের পুল বন্ধনের দিকে, লাইনের উপর পোতা সিগন্যালের হাতার দিকে। রাত্রে চেয়ে দেখে লাল নীল আলোর দিকে। এই কথা জানে সে, কিন্তু এমন হবে সে ভাবে নাই। মানুষ সব বেঁচে খায়, ধরম কেউ খায় না। বনমালী সেই ভেবেই নিশ্চিন্ত ছিল। গোপনে যে এমন একটা ফাটল দেখা দিয়েছে তা বুঝতে পারে নাই। ফাটল ধরেছে, এইবার ধস ছাড়বে। করালির সঙ্গে বোঝাপড়া শেষ করতে হয়েছে। হয় সেই থাকবে, নয় বনমালী থাকবে হাসুলির বাকি। বনমালী উঠে দাঁড়িয়ে মাথায় ঝুঁকি দিয়ে বার কয়েক, তারপরে নীরবেই আবার হেঁট হয়ে খসখস করে ধান কেটে চলল। রতনও দাঁড়িয়ে রইল। সে ক্রুদ্ধ হয়ে উঠেছে। গতকাল রতনের মনিব হেদা মণ্ডল রতনকে খুব প্রহার করেছে, অন্যায় করে প্রহার করেছেন। রতনের একটা বাঁশঝাড়কে অন্যায়ভাবে নিজের বলে দাবি করায় রতন তার প্রতিবাদ করেছিল, সেই জন্য প্রহার করেছেন। মুখ বুঝে প্রহার আর সহ্য করছে না রতনের। অনেক ঋণ রয়েছে তার কাছে, ধানের বাগও সে নেবে না, ঋণও সে শোধ করতে পারবে না। চলে যাবে সে চন্দনপুর। সে বনমালীকে বললে, তুই আমাকে গাল দিলি কেনে? বনমালী উঠে দাঁড়িয়ে কোমর ছাড়িয়ে নিয়ে বললে, গাল কি তোকে দিলাম তোর করণকে। তা তুই আমাকে দিয়ে কেনে গাল? আমি একবারও বলেছি? তুই 3 বার বল। শালো। বনমালী ধান কাটা বন্ধ করে তামাক সাজতে বসলো। বাঁশের চোকার মধ্যে দিকে তামাক, খড়ের নুটি, চকমুকি শোলা বার করলে, বলে, আয় বস, তামাক খাই। আলির উপর বসে রোদ্রে ভিজে পা শুকিয়ে বেশ খানিকটা আরাম বোধ করলে। রতন বললে, গায়ে শান হলো এতক্ষণে, লেখা। কাটিয়ে এগিয়ে দিলে বনমালী। তারপর বললে, আর কি স্বাদে হয় রতন, অনেক দুঃখেই হয়। সব বেচে সবাই খায়, ধর্ম বেচে কেউ খায় না। ধর্ম পথে থাকলে আদেকে এতে ভাত, তা কলিকালে কেউ বুঝবে না রে। সব অধর্মের জন্য বললি, সব পাপের জন্য কলিকালটাই অধর্মের কাল। রতন হঠাৎ এক আধ্যাত্মিক প্রশ্ন করে বসলো। আচ্ছা, জাঙ্গলের মন্ডল মহাশয়রা বলা বলি করছিল কলিকালের নাকি শ্যাম একেবারেই শ্বাস। বনমালী খান নেড়ে বললে, মায় তো ঘোষ বই এনেছে একটা, চেতামণি। কি মুনি? চেতামণি। উনি বলেছেন এইবারে কলির শ্যাম কি হবে, সব একেবারে লন্ডভন্ড, ওলট পালট, তছনছ, হেট ওপর পুড়ে ঝুড়ে হেজে মেজে শেষ নাকি? তাও হতে পারে। আবার ধর আকাশ একেবারে ধুরমুর করে ভেঙে সব চেপটিয়ে দেবে, চুরমার করে দেবে। হাসুলিবাগের উপকথায় প্রলয়ের এই আধ্যাত্মিক ব্যাখ্যাটি সবচেয়ে পুরনো আদিমকালের কল্পনা, এবং এইটির চেয়ে কোনটিকে আজ কলিকালের উপযুক্ত সংগঠন এবং মহত্তর আধ্যাত্মিক বলে মনে হচ্ছে না। বনমালীর মুখে এমনই কিছু শুনতে চেয়েছিল রতন। বনমালী বললে, লক্ষণ তো সবই দেখা দিয়েছে। এই কি কার্তিক আগুন মাসের হাসুলিবাগ? কোথাও কোনো চেন্নট আছে? কথা সত্য, কার্তিক অগ্রহায়ণে হাসুলিবাগের উপকথার পেলেনের মাঠের রং হয় সোনার বরণ। ঝিরঝিরে হিমেল বাতাস পাকা ধানের গন্ধে ভুর ভুর করে। গোবিন্দ ভোগ, বাদশা ভোগ, কনকচুর, রামশাল, সিন্দুরমুখী, নয়ানক, কত রকমের ধানের ব্যাস। এক এক ধানের এক এক সুবাস, সকল সুবাসে মিলে সে এক কি সুমধুর বাস। সোনার বরণ ধান ভরা মাঠের বুকে বেয়ে দিয়ে কাঁচ বরণ জল, রূপোর হাসুলি টলমল কোপাই নদীর বাঁক, কুলে পাকা কাশকুলির জটায় পাতায় সোনালি রঙের একটা পাড়। পুকুরে পুকুরে পদ্মগুলি শুকোতে শুরু করলে পুরো ঝরে না, অল্প স্বল্প গন্ধও থাকে। খালি নালায় ঝিরঝিরে ধারা জল বয়, রূপার কুচির মতো ছোট ছোট মাছ ঝাঁক বেঁধে চলে যায় নদীর সন্ধানে। আউশের মাঠে আউশ ধান গিয়ে রবি ফলনের সবুজে ভরে ওঠে। গম, কলাই, আলু, জব, সর্ষে, মসনে, তিসির অঙ্কুর রোমাঞ্চ দেখা যায়। হিলহিলে বাষ্পনের মাথা
উকুড়ে বাতাসে দুলতে থাকে। কা কা কটকট শব্দে কখনো বা বাঁশির মতো সুর তোলে। আকাশে উড়ে নেচে বেড়ায় নতুন পাখির দল। বালিহাঁসেরা উড়ে আসে উত্তর থেকে, সবুজ বদন টিয়া পাখিরা আকাশে পশ্চিম থেকে। কল কল কলরবে আকাশ যেন নাচনে মেতে ওঠা ছেলে মেয়েরা পুজোর তলায় আঙিনা হয়ে ওঠে। পাখির দল রাত্রিবেলা মাঠে নেমে ধান খায়, দিনের বেলা আকাশে ওড়ে গাছে বসে কল কল করে বেড়ায়। দুপুরে রোদ চঞ্চন করে, রাত্রিবেলা গা শিরশির করে। এবার মাঠ এখনো জলে ভরা। শীতের মধ্যে কনকন হয়ে পড়েছে রোদের তেজ নাই। পাখিরা এসেছে কিন্তু কেউ থাকছে না, আঁকে বাঁকে এসে চলে যাচ্ছে। ধান নাই থাকবে কেন? ছেলের দলের মতো মাঠ লক্ষ্মী দরবারে প্রসাদ পেতে আসে। লক্ষ্মী নাই, প্রসাদ নাই, কাজেই চলে যাচ্ছে কাঁদতে কাঁদতে। আউশের মাঠ এখনো জপ জপ করছে, পা দিলেই পা বসে যায়। কাজেই মাঠে রবি ফসলের নাম নাই। মাঠ খা খা করছে, কেমন এক কালচে বর্ণ ধরেছে। বাঁশবন, সে আদিখালের বাঁশবন দুলবে কি, শুয়ে পড়েছে উবুর হয়ে। নালার খালিও এখনো ভরা ভর্তি, ঘোলাটে জল বইছে হুড়হুড় করে। পুকুরে পদ্ম নির্মূল, সে প্রলয় জলে পুকুর ডুবে যাচ্ছে, হেজে পচে গিয়েছে। কাশ বলতে একটি নাই, ঝড়ে বাণী শেষ হয়ে গিয়েছে। সকল দুঃখের সেরা দুঃখ বলতেও গলা ভরে যায়। চোখ ভরে জল আসে, মাঠ ভরা ধান খড় হয়ে গিয়েছে। সোনার অঙ্গে ঘোলাটে জলের ছোপ লেগে ধুলো মাখা কাদা মাখা ভিখারির মতো তিথর হয়ে পড়ে আছেন। চেতামুনি বলেছে কলির শেষ। তা মুনি ঋষির কথা কি মিথ্যে হয়? লক্ষণ দেখা গিয়েছে। বনোয়ারি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, অতন, তা যদি না হবেন তবে বাবা ঠাকুর চলে যাবেন কেনে? রতন চাইল আকাশের পানে। কোথায় কি শব্দ হচ্ছে? কার পাড়ার আকাশময় ডুক ডুক শব্দ হচ্ছে। চমকে উঠল রতন বনোয়ারি দুজনে। ডুক 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 শব্দে ঠেরা পড়ছে। কি ব্যাপার? কার পাড়াতেই যেন চেরা পড়ছে, যেন কেন নির্ভুল কার পাড়াতেই। কিসের ঢেরা? গ্রামের দিকে তারা ছুটে গেল। ঢেরা দিচ্ছেন চন্দনপুরের বড় বাবুরা। সাহেবডাঙ্গার জমি যারা ভেঙেছিল তারা যেন এবার ধান কেটে বাবুদের খামারে তোলে। খাজনা নেবেন না বাবুরা, ধানের ভাগ নেবেন। সেলামে দিয়ে যারা জমি নিয়েছে তাদের কথা বাদ। তার মানে জাঙ্গলের সদগোপ মহাশয়রা তারা সেলামে দিয়ে পাকা দলিল করে জমি নিয়েছিলেন। কথাটা বনোয়ারি আর আট পৌরেদের নিয়ে। রতন শুনে বললে, বুড়ো, আমি বলি কি ব্যাপার রে বাবা? পিলুই চমকে উঠেছিল। সাহেবডাঙ্গা জমির সঙ্গে তো আর কোনো সম্বন্ধ নাই, সে কারণে ব্যাপারটার গুরুত্ব নাই তার কাছে। কিন্তু জমি তার মনি হেদা মণ্ডল নিয়েছেন, সে তার পাকা বন্দোবস্ত। সুতরাং এই সময়টাই মাটি। সেই সঙ্গে সঙ্গে ফিরল মাঠে। বনোয়ার কিন্তু নিজের বাড়ির দাওয়ায় মাথায় হাত দিয়ে বসলো। তার পায়ে আর বল নাই। কত সাথে সাহেবডাঙ্গার জমি, কি পরিশ্রম করে পাড়ার লোকের শ্রদ্ধার খাটুনি নিয়ে সে জমি তৈরি করেছে। সে বাবুরা জানেন না, জানে সে, জানতেন বাবা ঠাকুর, জানেন ভগবান হরি। উঁচু মাঠ বলে এবার ওখানে দুমুঠো ধান হয়েছে। বনোয়ারি ভরসা যে একেবারেই ওইখানে। বিনা মেঘে বজ্রপাতের মতো বাবু মহাশয়ের হুকুম জারি হয়ে গেল। সে চুপ করে বসে রইল অনেকক্ষণ। তারপর সে উঠিল। কই, সুবাসী গেল কোথায়? ওই এক ফেসাদ বাঁধিয়েছে। সে নাচনের মতো স্বভাব মেয়েটার। 24 ঘন্টায় যেন ফড়িং প্রজাপতির মতো ফুরফুর করে উড়ে বেড়ায়। এটা যত ভালো লাগে বনোয়ারির, তত আবার মনের সন্দেহ উগ্র করে তোলে। সন্দেহ হয় করালিকে নিয়ে। সে জানে করালি তার মর্যাদা ইজ্জত নষ্ট করতে চায়। ধর্মনাশা করালি। কোনো বিশ্বাস নাই তাকে, কোনো বিশ্বাস নাই। ক্রমশ তার বিশ্বাস হচ্ছে তাকে ধ্বংস করবার জন্যই করালি জন্ম নিয়েছে। হাসুলি বাকে সর্বনাশ করতে জন্ম নিয়েছে। ছোকরা যেমন ফ্যাশানি তেমনই জোয়ান। সুবাসীকে সে চন্দনপুরের পথে হাঁটাতে দেয় না, কিন্তু করালি সন্ধ্যেবেলা আসে। সে সুবাসীকে ঠায় চোখের সামনে রেখে বসে থাকে। তবু সন্দেহ হয়। করালি এসে যখন পাড়া মাতিয়ে তোলে, তোলপাড় করে হল্লা করে, সুবাসী তখন চমকে চমকে ওঠে। সেটুকু বেশ লক্ষ্য করেছে বনোয়ারি। করালির ওই কাহার পাড়ার আশাটা বন্ধ করতে পারলে না বনোয়ারি। ওই এক মহা আফসোস রয়ে গেল জীবনে। এটি তার হার পরাজয়। সে জেদ করে রোজ সন্ধ্যেতে আসে, প্রহর খানিক থাকে, ছেলে ছোকরার মনে ফুসমন্তর দেয়, হল্লা করে চলে যায়।
আবার দিনের বেলাতেও কখনো কখনো আসতে কেউ কেউ দেখেছে, বলেছে মিলিটারির কাজে এসেছে। হায় ভগবান, এত লোক ঝড়ে মরলো, করালি মরলো না, কিন্তু সুভাষে গেল কোথায়? বুড়ো রমন ফুরুত ফুরুত করে তামাক খাচ্ছিল। সে বলল, কে জানে। বুড়ো সে যাচ্ছে, ভালো বেশ করছে, কোনো কাজ করবে না, তার উপর করছে চুরি। ওই যে বেশ দেখা যাচ্ছে তার ঘেরা কাপড়ের তলায় এক মুঠো ধানের শীষ। এই সময় সুভাষীকে দেখা গেল নদীর দিকে শুয়ে পড়া বাঁশবনের মধ্যে থেকে বেরিয়ে এলো, কাঁখে একটা কলসি, মাথার কাপড় খোলা, খোপায় এক খোপা ফুল যেচে, ছাতিম ফুল। সর্বাঙ্গ জ্বলে গেল বনোয়ারি। সে লক্ষণ তো ভালো নয়। সুভাষী ঘরে আসতেই ফুলের থাবাটা নিয়ে টেনে ছুঁড়ে ফেলে দিলে, পিঠে গোটা 2 কিল বসিয়ে দিয়ে বললে, ফুল যেচে, খুন করে দেবো একদিন, দে মুড়ি দে। সুভাষী মেয়েটা আশ্চর্য, সে মার খেয়েও হাসতে লাগলো, বললে নাগরে দিয়েছিল, ফুলটার থোবাটা ফেলে দিলে। এই দেখ, আবার দেবো কিল ধমাধম, গতরে ব্যথা করছে, দিলে আরাম পাবো, খুন হবি তুই কোন দিন আমার হাতে। সুভাষী বললে, তার আগে ভাতের সঙ্গে বিষ মিশিয়ে দিয়ে তোমাকে মেরে দেবো আমি। এই কথা বলেও হাসতে লাগলো সুভাষী। আতঙ্কিত হয়ে বনোয়ারি মুড়ির গাছ চেবানো বন্ধ করলে। সুভাষী এইবার জোরে খিলখিল করে এসে বললে, মুড়িতে বিষ নাই, মুড়ি খাও। তারপর বললে, তুমি খানিক খ্যাপা পাগলও বটে, মাতব্বর বলে লোকে মরণ, বলে সে গিয়ে আবার ছাতিম ফুলের গুচ্ছাটা নিয়ে মাথায় জলে। বনোয়ারি আবার কোনো কথা না বলে খেয়ে চন্দনপুর রওনা হলো। জানি কিছু হবে না, হাকিম ফেরে তবু হুকুম রদ হয় না। তবু গেল। এই বছরটার মতো বাবুরা ক্ষমা করুক, আসছে বছর থেকেই ভাগেই সে করবে। কাঁধ বিকিয়ে ভারী পা ফেলে সে চলল। জঙ্গল পার হয়ে খানিকটা এগিয়ে এসে শুনতে পেল চন্দনপুরে কলকল শব্দ। এত শব্দ আগে ছিল না। রেল লাইন পার হওয়ার সময় থেকে চন্দনপুরে কলকলানি বেড়েছে। এবার আবার ভীষণ কাণ্ড, দোসর লাইন পাচ্ছে, উড়োজাহাজের রাস্তা বলে শব্দ উঠছেই। বড় ভিমরুলের চাকে ঠেলা মারলে যেমন গজগজ গোগানি শব্দ ওঠে, তেমনি মধ্যে মাঝে ফুসফেস রেল ইঞ্জিনের ফেসানি ভেপে বসি কান ফাটিয়ে বেজে উঠেছে। হঠাৎ সে থমকে দাঁড়ালো। আলপথের উপর সদ্য ভাঙা কয়েকটা পাতা পড়েছিল, সেই দিকে সে চেয়ে রইল। ছাতিম পাতা পেছনে যেন একটা দুটো ছাতিম পাতা ফেলে এসেছে, এখানে অনেকগুলো পড়ে রয়েছে। আশ্চর্য হয়ে দাঁড়াবার কথা নয় এতে, কিন্তু বনোয়ারি মনে পড়ে গেল সুভাষীর চুলে ছাতিম ফুল। তারপরে মনে পড়লো ছাতিম গাছ আছে মাকোপাইয়ের কুলে, জঙ্গলে নয়। আর কোথায় আছে? আর মনে পড়লো না। তাহলে সুভাষীর সঙ্গে আর কেউ ছাতিম তলায় ছিল? হয় সেই ছাতিম ফুল ভেঙে সুভাষীকে একটা নিজে দিয়ে একটা ডাল নিয়ে এই পথে গিয়েছে, নয় সুভাষী ফুল ভেঙে নিয়ে একটা নিজে খোপায় খুঁজে অন্য ডালটা যার হাতে দিয়েছে সেই এই পথে গিয়েছে। কোষ কেঁদে বনোয়ারি কাহারের হাঁটন হাঁটতে শুরু করলে। কাঁধে ভার না চাপলে সে কদমে হঠাৎ ঠিক হয় না। তবু মনের আবেগে হাঁটলে। সমস্ত পথে কেউ নজর পড়লো না। চন্দনপুরি স্টেশনে লোকজন অনেক, সেখানে চারিদিক চেয়ে দেখে কোনো হদিশ পেলে না। নিশ্চিন্ত মনে সে বাবুদের কাছারি পথ ধরলে। হঠাৎ দাঁড়ালো কাকর পাথরের পথ। কয়েকটা কাকর পাথর তুলে নিয়ে গুনতে শুরু করলো। বিজোড় যদি হয় তবে পথের ছাতিম পাতার সঙ্গে সুভাষীর মাথার গোজা ছাতিম ফুলের কোনো সম্বন্ধ নাই, জোড়া হলে আছে। 1, 2, 3, 7, 8, 9 বিজোড়। আর খানিকটা এগিয়ে গিয়ে পাথর ধারে একটা মোটা পাথর দিকে সে আবার দাঁড়ালো। হাতের একটা পাথর নিয়ে ছুড়লে। ওই পাথরটা লাগলে সুভাষীর দোষ নাই, না লাগলে নিশ্চয়ই দোষ আছে। লাগলো ঠিক, আবার ছুড়লো, এবারেও লাগলো, এবারেও ছুড়লো, বারবার 3 বার। এবারে লাগলে বনোয়ারির আর কোনো সন্দেহ থাকবে না। এবার ঠিক লাগলো না, তবে খুব কাছে গিয়ে পড়লো। বনোয়ারি এগিয়ে এসে ঝুঁকে দেখলে না, ঠিক লাগছে। ঠুই করে না লাগুক, আস্তে সন্তর্পণে লেগেছে। যাক, বনোয়ারির আর সন্দেহ নাই। সুভাষী আপন মনে খুশিতে ছাতিম ফুল ভেঙে চুলে পড়েছে। আর একজন কেউ আপন মনে খুশিতে তুলে নিয়ে এসেছে। হঠাৎ আর একটা পরীক্ষার কথা মনে হলো। সে মনে মনে ঠিক করলে, বাবু যদি এবার ধান ছেড়ে দেন তবে নিশ্চয় সুভাষীর দোষ নাই। ঘরে ধর্ম না থাকলে লক্ষ্মী আসেন না, লক্ষ্মী যদি আসেন তবে নিশ্চয়ই ধর্ম আছে, আর না হলে নিশ্চয়ই তাই।
বনোয়ারি যা ভেবেছে নিশ্চিন্ত হলো বনোয়ারি। বাঁচলো বনোয়ারি। বাবু বনোয়ারিকে এবারে ধান ছেড়ে দিলেন। শুধু বনোয়ারিকেই নয়, বনোয়ারির দরবারের ফলে আর পরিদের সকলেরই ধান ছেড়ে দিলেন। তবে আগামীবার থেকে ভাগ চাষের শর্ত রয়েছে। ডেমিতে কুবুলিতে লিখে টিপছাপ নিয়েছেন। হাসলিবাগে উপকথায় দলিল নাই, দস্তাবেজ নাই, রেজিস্ট্রি নাই, পাওনার তামাদি নাই। মুখের বাক্যে কে কারবারে চলে আসছে আদিকাল থেকে। 50 জন সাক্ষী রেখে টাকা দেওয়া নেওয়া চলে, বেচা কেনা চলে। দরকার হলে কর্তার থানে বেল গাছের শিকড়ে হাত দিয়ে শপথ করে বলতে হয়। কিন্তু বাবুদের দলিল দস্তাবেজ আছে, খাতাপত্র আছে। তাদের কারবার উপকথার কারবার নয়। সন, মাস, তারিখ, দলিল দাতার নাম, তথ্য, পিতার নাম, পেশা, নিবাস, বিক্রয়ের কারণ, সত্য, সৎ, আমূল, মামুল, চৌহদ্দি সকল বিবরণ লিখতে হয়। মায়ের শরীর সুস্থ, অন্তর খোলসা, এ কথাটিও থাকবে সে দলিলে। বনোয়ারি বুড়ো আঙুলে তেল কালি মাথার চুলে মুছে বেরিয়ে এলো। জয় ভগবান হরি, জয় ধরমদেব। বনোয়ারি ধন মান বাঁচলে বাবা, বড় আশার ধন তার। তাছাড়া সুবাসী যে অন্যায় কিছু করে নাই তাতে তার আর সন্দেহ রইল না। কিন্তু সন্দেহ নাই মনে হলো কাল। বোধ হয় বাবা ঠাকুরের বেল গাছটিতে নতুন পাতার অঙ্কুর দেখতেও পাবে সে। বাবা ঠাকুর ফিরবেন। কাছারি থেকে বেরিয়ে এলে দেখলে বেলা পড়ে এসেছে। আসবার কথা। ও বেলা জল খেয়ে বেরিয়ে পথে ঠেলা গুনে ঠেলা ছুড়ে যখন কাছারি এসে পৌঁছেছিল তখন 12টা পার হয়ে গিয়েছে। 3টের পর কাছারি বসেছে। ততক্ষণে বনোয়ারি খানিকটা শুয়েছে, খানিকটা বসেছে। বার কয়েক আরো রকম পরীক্ষা করেছে ছাতিম ফুলের সমস্যা নিয়ে। বাবুর দরবারে কাজ ছেড়ে খুশি হয়ে বেরিয়ে বেলা পড়েছে দেখে সে গেল পাঁচুইয়ের দোকানে। সাহা মশাইদের দোকান গায়ের বাইরে পুকুর পাড়ে। পাঁচুই মদের গন্ধে মুহুমুহু করছে। বাবুরা নাকে কাপড় দেয়, কিন্তু হাসলিবাগের উপকথার এই গন্ধ, প্রাণ মাতানো গন্ধ নাকে ঢুকলেই জিভে জল সরে। খাবার ইচ্ছেটা প্রবল হয়ে ওঠে। দলে দলে বসেছে সব। চন্দনপুরের জেলেরা ছোট ছোট দলে বসেছে মাছ পোড়া নিয়ে। সাঁওতালরা এসেছে গোসাই দূর পাখি মেরে নিয়ে আগুল জেলে পুড়িয়ে নিচ্ছে। চামড়ার পাইকারেরা গোসাপের চামড়া কিনেছে। চারিদিকে হক উঠছে, ডাক উঠছে। যুদ্ধের বাজারে চামড়ার দর দেখে মনে হচ্ছে অঙ্গের চামড়া ছাড়িয়ে বিক্রি করি। মাতম লেগেছে অনেকের, গান চলছে, টকরাক চলছে, মধ্যে মধ্যে লাইও অর্থাৎ কলহ লাগছে টুকরো টুকরো। হাসলিবাগের লোকেরা এখানে দল বেঁধে বসতো। তাদের জায়গাটা খাঁ খাঁ করছে। পয়সা নাই। হাসলিবাগের লোকেরা মদ খাবে কোথা থেকে? হে ভগবান হরি! একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বনোয়ারি বসলো। হাসলিবাগের কাহারদের বিক্রম কত এখানে। কতদিন কত দলের সঙ্গে মারপিট করে বাড়ি ফিরেছে। আজ এখানে বসতে ইচ্ছে হলো না। এক ভর মদ কিনে নিয়ে সে ফিরল। পথে খাবে, বাড়ি নিয়ে যাবে না। কার পাড়ার মাতব্বর সে? কোন মুখে এক ভার্নি ঢুকবে সেখানে? কাউকে না দিয়ে ঘরের কোণে একা বসে মদ খাবে সে? সুবাসী যদি এক ঢোক চাই তবে পথেই খাবে। পথ চলতে চলতে সে মধ্যে দাঁড়িয়ে খানিকটা করে খেতে লাগলো। অবশেষে পথের ধারে বড় ডাঙাটার মধ্যে সেই ককরা গাছতলায় দেখে তার তলার সে মদটুকু খেতে বসলো। মনে পড়লো এই গাছতলায় কত কাউ করেছে সে। কালু শশী চন্দনপুরে বাবুদের বাড়িতে ঝিয়ের কাজ করত। তখন এইটি ছিল তাদের মিলবার ঠাই। এইখানে কতবার তারা পালকি বই এনে পাওনা ভাগ করেছে। আগেকার কালে নাকি এই গাছতলাতে কাহারেরা চুরি করবার আগে জমায়েত হতো। শেষ কাণ্ড হয়েছে সেইখানেই হয়েছিল তার পরমের যুদ্ধ। সেই সব দিন কোথায় গেল? বাবা ঠাকুর চলে যাওয়াতে সব গেল। বাবা ঠাকুর থানের পাতা ঝরে যাওয়ার বেল গাছটি তার চোখের ওপর ভেসে উঠল। তলাটি সে বাঁধিয়ে দিলে কি হবে? প্রতিদিন গাছটি শুকিয়ে আসছে। কিছুক্ষণ আগেও সে আশা করেছিল লক্ষ্মী যখন আসবেন তখন ধর্মও আছে, আর ধর্ম যেকালে আছে সেকালে বাবা ঠাকুর বোধ হয় ফিরবেন। কাল নিশ্চয় সবুজ সূচের ডগায় মতো অঙ্কু দেখতে পাওয়া যাবে। কিন্তু মদ খেয়ে তার মনে হচ্ছে না, না আর হবে না। চন্দনপুরে অধর্মের ছটা ঝিলমিল করছে যে। আবারও সেই এক ঢোক মদ খেলে। মদ প্রায় শেষ হয়ে এসেছে, খানিকটা আছে মাত্র। 2 ঢোক হবে। সেটিতে চুমুক দিয়ে খেয়ে সে ভাতটা নামালে মুখ থেকে। ভাবতে লাগলো সুবাসীর জন্য 1 ঢোক রাখবে নাকি। সুবাসী একা তো নয়, তার কাকা অমন বুড়ো আছে, নয়নের মা আছে। অমন বুড়ো লম্বা লম্বা কথা। কাজের মধ্যে কাজ শুধু গরু চড়ায়, আজকাল আবার বুড়ো চোর হয়েছে। বনোয়ারি ধানের শীষ কেটে নিয়ে দোকানে গিয়ে বেগুনি ফুলুরি খেয়ে আসছে। তার চেয়ে বেশি চোর হয়েছে নয়নের মা। লোকের বাড়ি চুরি করে হেসেল থেকে তরকারি অম্বল খেয়ে বেড়াচ্ছে। ও দুজনেই সামনে শীতে যাবে।
দায় বনোয়ারির। হায় রে মাতব্বর, সুজাত পিসিও যাবে নিখাত। সে এখন হাসপাতালে, পা জোড়া দেবে বলে রেখেছেন, কিন্তু ওই পা জোড়া কি কাজে লাগবে? কাটবে, কেটে মারবে ওকে? ও একেই বলে সৎসঙ্গে কাশিবাস, অচ্ছর সর্বনাশ। করালি হারামজাদা মন্দগতি, তার পাল্লায় পড়ে অবশেষে ঠ্যাং কেটে ইংরেজি ওষুধ খেয়ে জীবনটা যাবে। সাধী কি বনোয়ারি বলে, ও পথে হেঁটো না। হঠাৎ কাদের কণ্ঠস্বর কানে এলো। কে? কারা? কারা বা ঝড়টা লাগালে এই ফাঁকা মাঠের মধ্যে রাত্রিবেলা? একটি মেয়ের গলা, একটি পুরুষের গলা, অঙের খেলা। আসলে বনোয়ারি, মেয়েটি রেগেছে, মান করেছে। কে? কার গলা? সোজা হয়ে বসলো বনোয়ারি। পাখির গলা। পাখি বলছে, না না, তোর সব কথা মিছে, সব মিছে কথা, আমি সব বুঝেছি। কি বুঝেছিস কি? করালি বলছে, ওরা ফিরছে কাহার পাড়া থেকে, সন্ধ্যেবেলা আসর সেরে রোজ যেমন ফেরে। আমি সুবাসীর খোপায় ছাতিম ফুল দেখেছি। ছাতিম ফুল কোপায়ের ধারে আছে, পড়েছে। পড়েছে? দিয়েছে কে? তুই সকালবেলা কাজ আছে বলে চলে গেলি, দুপুরবেলা ফিরে এলি ছাতিম ফুল নিয়ে। আমার তখনই সন্দেহ হয়েছিল তুই নিশ্চয়ই কার পাড়ায় গিয়েছিলি। আমাকে বললি নদীর পুলের ধার থেকে এনেছি, কিন্তু তুই পুলের ধারেই যাস নাই, আমাকে বলেছে নদীর ধারের গ্যাংয়ের লোকেরা। তবে তুই কোথা পেলি ছাতিম ফুল? সুভাষী বা আমাকে ছাতিম ফুল দেখে কেনে হাসলে? কেনে বললে তোমাকে ছাতিম ফুল কে দিলে? হে, কেনে বললে? সুভাষের ঘরের উঠানে কেন ছাতিম ফুল পড়ে আছে? কে দিলে তাকে? বুঝি না কিছু, কিছু বুঝি না লাই। বুঝেছিস? বুঝেছিস? জানিস পৌষ মাসে একটা ইঁদুরে 10টা বিয়ে করে। আমার এখন 12 মাস পৌষ মাস। গ্যাংয়ের সর্দার আমি সুভাষীকে নিয়ে এসে সাঙ্গা করব। তাতে তোর ঘর করতে হয় খুশি করবি, না হয় পথ দেখবি। পাখি চিৎকার করে বলে উঠলো, কি বললি? সঙ্গে সঙ্গে গাছের তলাটাই যেন গর্জন করে উঠল। মনে হলো বাঘের মতো ভয়ানক জানোয়ার চিৎকার করে অন্ধকার থেকে বেরিয়ে আসছে। সে চিৎকারে করালি পাখি ভয়ে চমকে উঠল। অন্ধকার গাছটার ভেতরটার ঘুমন্ত পাখিরা ভয়ে চমকে উঠে পাখা ছটফট করতে লাগলো। শন শন শব্দ তুলে কয়েকটা বাদুড় উড়ে গেল। করালি চমকে উঠেও চকিতে শক্ত হয়ে ঘুরে দাঁড়ালো। হাত দিল কে? গা গা শব্দে জানোয়ারের মতো গর্জন করে লাফ দিয়ে তার সামনে দাঁড়ালো বনোয়ারি। আকাশ ঘুরছে, মাটি দুলছে, বনোয়ারির পা থেকে মাথা পর্যন্ত আগুনের শিখা ছুটে বেড়াচ্ছে। আঙুলগুলো রয়েছে লোহার শিকের মতো, নখ হয়েছে সরকি ডগার মতো, ওদের সাথে ঘষছে, কটকট শব্দ উঠছে। লাফিয়ে পড়ে সে খপ করে চেপে ধরলে করালি টুটিটা। ছিঁড়ে ফেলবে, সে ছিঁড়ে ফেলবে। চোখ জ্বলছে, গলা দিয়ে বেরিয়ে আসছে গোঙানি, ক্রুদ্ধ গর্জন। করালির মনে হলো তার চোখের সামনে সব বুঝি মুছে গেল, তবুও তাকে বাঁচতে হবে। শুধু বাঁচতে হবে নয়, এতদিনে অপমানের শোধ নিতে হবে। কাহার পাড়ার মাতব্বর খুঁজিয়ে দিতে হবে। তার এতদিনে চাপা রাগ দাও দাও করে জ্বলে উঠল, আর সহ্য করবে না সে। বনোয়ারির পেটে সে মারলে এক লাথি। এবার বনোয়ারিকে ছাড়তে হলো করালির টুটি। কয়েক মুহূর্ত দুজনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। দুজনের দিকে চেয়ে বনোয়ারির যন্ত্রণায় কাতর, করালির অসহ্য যন্ত্রণা সামলে নিচ্ছে দুজনে। তারপর পরস্পরের দিকে ছুটে এলো বুনো শুয়োরের মতো। প্রথমে ছুটলো বনোয়ারি, সঙ্গে সঙ্গে করালি। দুই বীর হনুমানের মতো পরস্পরকে নিষ্ঠুর আক্রমণে জড়িয়ে ধরে পড়লো মাটিতে। ডুবে গেল গাছতলার সেই অন্ধকারের মধ্যে। আঁচড় কামড় দিল, চর কিল ঘুষি। বনোয়ারি হাসুলিবাগের পার্শ্বনিক ছায়ে একদিন যুদ্ধটাও শুরু হয়ে গেল। শেষ হয় নাই, আজ শেষ না করে ছাড়বে না বনোয়ারি। হাসুলিবাগের বাঁশবনের অন্ধকার আকাশপথে ভেসে এসে এক ককড়া গাছটার শাখা পল্লব পেয়ে প্রতি মুহূর্তে তলায় নাচছে। ওদের দুজনকে ঘিরে গভীর হয়ে উঠেছে নিষ্ঠুর প্রহারের শব্দ, হিংস্র গর্জন, কাতর মৃত্যু শব্দ শোনা যাচ্ছে শুধু। পাখি মাটির পুতুলের মতো দাঁড়িয়ে আছে, নড়তে পারছে না, চিৎকার করতে পারছে না। মাথার উপর বাদুড় উঠছে পাক দিয়ে। ওদিকে এদিকে টিক টিক টক টক কটকট শব্দ, নানা রকম সরীসৃপ ডাকছে, কিন্তু পাখির কানে কিছুই যাচ্ছে না, বা দেখতে পাচ্ছে না, বুঝতেও পারছে না কিছু। কতক্ষণ কে জানে। তবে অনেকক্ষণ পর অন্ধকারের মধ্যে একটা মূর্তি এসে দাঁড়ালো গাছতলায়। দাঁড়িয়ে একটু সামলে নিয়ে টলতে লাগলো, বেরিয়ে এলো। একজন পড়ে রইল অসরভাবে। এতক্ষণে অস্ফুটে আর্তনাদ করে বলে উঠল পাখি, যে জিতে উঠে এলো সে কে? বনোয়ারি, হাসুলিবাগের মাতব্বর, কোষ কেঁদে ছেলে। সে হওয়াই তো সম্ভব। আজ তো তাহলে পাখিরা নিস্তার নয়। করালির প্রিয়াসে, তাকে সে আজ এই মুহূর্তে কখনোই রেহাই দেবে না।
ধর্ম সমাজ কিছুই মানবে না। ছুটে পালাবার মতো শক্তি তার নেই, পা দুটো থরথর করে কাঁপছে। তবু সে প্রাণপণে শক্তি সঞ্চয় করে বলে উঠল, তোমার পায়ে পড়ি বাবা ঠাকুরের দিব্যি। হাহা করে হেসে উঠল করালি। বাবা ঠাকুর না করছো, তুমি আশ্চর্য হয়ে গেলে পাখি। হ্যাঁ বলি করালি আবার ফিরল, একটা লাথি মারল বনরির মাথায়, তারপর ফিরে এসে বলল, চল। গায়ে হাত দিয়ে পাখি চমকে উঠল। রক্ত নাকি? হ্যাঁ, সর্বাঙ্গে রক্ত ঝরছে। ক্ষত বিক্ষত দেহ বিজয়ী বীর উল্টে টলতে গেল। অন্যজন উঠল দীর্ঘক্ষণ পরে। হাসিলি পাখির কাহারির প্রাণ অনাহারে প্রহারে দুর্ভিক্ষে মরকে ঝড়ে বন্যায় সহজে যায় না। সমস্ত জীবনটাই কাটে অনাহারে দুর্ভিক্ষে। প্রাণ উচ্ছিষ্ট কুখাদ্য অখাদ্য খেয়েও বাঁচে। দাঙ্গায় মাথা ফাটে, কোদালের কোপে মাথায় পায়ের খানিকটা কেটে পড়ে, গাছের ডাল ভেঙে ঘাড়ে পড়ে, শয্যাশায়ী হয়ে পড়ে থাকে দীর্ঘদিন ভোগে। লতা পাতা বেটে লাগায়, ধীরে ধীরে সেরে ওঠে, হয়তো অঙ্গের খানিকটা পঙ্গুও হয়ে যায়, কিন্তু জীবন সহজে যায় না। বনোয়ারি উঠল। তাহার পরে শ্রেষ্ঠ পুরুষ কোষকে দিয়ে বনোয়ারি বাবা ঠাকুরের পরিত্যক্ত স্থানটিতে টলতে টলতে এসে লুটিয়ে পড়ে হাহা করে কাঁদতে লাগলো, বুক চাপড়ে আহত অরণ্য বানরের মতো। রাত্রি কত তার ঠিক ছিল না, তবে কৃষ্ণপক্ষ আকাশে চাঁদ উঠেছে। আধখানা চাঁদ পোয়া আকাশ বার হয়। বনোয়ারি খানিকটা বসে খানিকটা উঠে দাঁড়িয়ে টলতে টলতে এসেছে, এসে কর্তার থানে ঢুকেছে। কর্তার বাঁধানো ঠানটি চাঁদের আলোয় টকটক করছে। বনোয়ারি মাথা ঠুকতে লাগলো সে বেদির উপর। চোখের জলে তার বুক ভেসে গেল। হা হা, বুক তার ফেটে যাচ্ছে। হঠাৎ মাথা তুলে চমকে উঠল, সামনে শিয়ালের মতো কি একটা দাঁড়িয়ে। শিয়ালটা হা করে তার মুখে খপ করে আগুন জ্বলে উঠল, আবার জ্বলে উঠল, টক টক জ্বলছে আর নিচ্ছে। বনোয়ারি মাথার ভিতরে ঠিক সেই রকমই আগুন জ্বলতে লাগলো। সে উঠে দাঁড়ালো। সে শিয়ালটা সঙ্গে সঙ্গে ছুটে পালালো। শিয়াল নয় ওটা, কখনোই নয়, বাবা ঠাকুরের চর পাঠিয়েছে। দপদপ করে আগুন চালিয়ে দেখিয়ে দিয়ে গেল, ইশারা পেয়েছে, বাবার আদেশ। নিঃশেষে চকমুকির চোঙাটা নিতে হবে, সেটা বাইরের দেওয়ালে ঝুলানো আছে। তারপর উঠতে হবে করালির ঠোঙায়, তারপর উঠতে হবে করালির কোঠায়। ও মেরামতি কোঠার উপরে কেউ উঠে থাকে না, নিচে থাকে নসুবেলা। উপরে উঠে খড়ের নুটিতে আঙুন ধরিয়ে কোঠা ঘর জল বেচন্দনপুর থেকে দেখা যাবে বাবা ঠাকুরের আদেশ। বাড়ির কাছাকাছি এসে দাঁড়ালো সে। কে? কারা? হুহু করে হুম হুম হা হা মৃদু স্বরে কারা যেন কথা কইছে ওই শিরিষ গাছের তলায় বাঁশবনের ধারে। কে? কারা? ওরা কারা? বাঁশবনের ধারে তার বাড়ির পেছনে। তাকে ঘায়েল করে সে এসেছে সুবাসীর কাছে, আসবারই তো কথা। সন্তর্পণে এগিয়ে চলল বনোয়ারি, কুড়িয়ে নিল একটা পাথর। লোহার অস্ত্র হলে ভালো হতো, কিন্তু সে ধৈর্য নাই তার, অবসরও নয়। এই পাথরেই হবে, পাথরের যথেষ্ট। রেলের পুলের ধার থেকে কুড়িয়ে এনে এটা করালি তাকে দিয়েছিল অনেকদিন আগে। সেই পাথর হাসিলের বাঁকে বাঁশবনে পাথর দিয়ে মাথা বেচার অনেক উপকথা আছে। সুজাত বলে, বনোয়ারির বাবার বাবা আমার বাবা এক লোক, সেই হলো আমার কর্তা বাবা। তা সে কর্তা বাবা আমার প্রথম কর্তা মায়ের মানে আমার প্রথম পরিবারের ঘর থেকে আটপৌরীদের একজনকে বেরিয়ে যেতে দেখে শিল নোড়া নিয়ে মাথা ঘেঁচে মেরেছিল পৃথিবীর বুকে বসে নোড়া দিয়ে। শুধু পরিবারের সুবাসী নয়, এক নয় দুটো হেঁচতে হবে। করালির মাথা সমেত হেঁচবে সে, আগে করালির তারপরে সুবাসী। আকাশে আধখানা চাঁদ সত্ত্বেও বহু পুরাতন বট পাকুর শিরিষে নিবিড় পল্লবীর ঘন ছায়া পাশের বাঁশবনের ছায়ার সঙ্গে মিশে সে যেন অমাবস্যার অন্ধকার। আসলে বাকের আদিকালের অন্ধকার আদিকাল থেকে এখানে এসে থমথম করছে। এখানে শুক্লপক্ষ নাই, পূর্ণিমা নাই, চিরদিনের অমাবস্যা এখানে অন্ধকার। সে অন্ধকারের মধ্যে নোড়াটা হাতে এগিয়ে চলল বনোয়ারি। শিরিষ কাছের অদূরে দাঁড়ালো। কই? কোথায়? খুব আস্তে করে হু হু শব্দ শুনতে পাওয়া যাচ্ছে। একসময় উৎকণ্ঠিত বনোয়ারির মদের নেশার করে অর্ধ আচ্ছন্ন চোখের সম্মুখে স্পষ্ট যেন বেরিয়ে এলো দুটি ছায়াছবি। স্পষ্ট দেখলে বনোয়ারির বুকটা লাফিয়ে উঠল। ওই চলেছে করালিয়ার সুবাসী, চললে সে পেছন পেছন। ওই চলেছে। এতক্ষণে ওই চিত্তলোকে প্রস্তর যুগের আবেগ বিশ্বাস উচ্ছ্বাস বাসা গেড়ে পড়েছে। উৎকণ্ঠিত দৃষ্টির সম্মুখে পীড়িত হৃদয়াবেগ প্রভাবিত কল্পনা দুটি মূর্তি স্পষ্ট এগিয়ে চলেছে। চলছে চলুক, কত দূর যাবে। বাঁশবন শেষ হয়ে এলো। এবার দাঁড়ালো সে। ওই তারা কই? হঠাৎ পাশের মধ্যে ছোপ থেকে
দুটো বড় পাখি হু হু করে শব্দ করে পাখা বিস্তার করে উড়ে গেল। তার বিভ্রান্ত দৃষ্টির সম্মুখ দিয়ে সে চমকে উঠল। ঠিক মনে হলো পক্ষী দুটি যেন অকস্মাৎ চন্দ্রালোকিত শূন্যলোকের শুভ্র অচ্ছত্তার মধ্যে দিয়ে ভেসে গেল। ক্রমশ উঠে গিয়ে দাঁড়ালে সামনে কোপাইয়ের ধারে। দহের উপর সে শিমুল গাছটা ডালে গিয়ে বসলো। থরথর করে কাঁপতে লাগলো বনোয়ারি। শূন্যে ভেসে গেল। তবে তো করালি সুবাসী নয়, কে তারা? ওই দুটো নিশাচর পাখি, এদেশে বলে হুমহুমে পাখি। তারা রাত্রে এমন মুখোমুখি করে বসে হু হু করে শব্দ করে যেন পরস্পরের সঙ্গে কথা কয়। বনোয়ারি ও কথা জানে, কিন্তু আজ বনোয়ারির মনে পক্ষ বিস্তার করে রয়েছে কৃষ্ণপক্ষের আকাশ। সে আকাশের নিচে আদিম যুগের পৃথিবীতে বিচরণ করছে সে। তাই পাখি দুটো উড়ে গিয়ে শিমুল গাছের বাসার সঙ্গে সঙ্গে তার মস্তিষ্কে বিদ্যুতের মতো অন্য কল্পনা খেলে গেল। হাসুরি বাকের উপকথার কল্পনা। সম্মুখে জ্যোৎস্নার থপথপ করছে কোপাইয়ের চরভূমি। পরিষ্কার দেখা যাচ্ছে কেউ কোথাও নাই, কিন্তু সে তত অন্ধকারের মধ্যে দুটি মূর্তি স্পষ্ট দেখেছে, স্পষ্ট কথা তাদের শুনতে পেয়েছে, অথচ কেউ নাই। কৃষ্ণমূর্তি দুটি অশরীরী হয়ে উড়ে গেল। রহস্যময় পক্ষ বিস্তার করে ওই শিমুল গাছের ডালে গিয়ে বসলো। ওই দহে পড়েছে কালো শশী, ওইখানেই পুড়িয়েছে গোপালীকে। তবে কে ওরা? তবে কি? আবার কেঁপে উঠলো বনোয়ারি। কালো শশী, গোপালীবালা, তারাই কি দুজনে তাকে আজ নিতে এসেছে? দেখাচ্ছে ওই শিমুলতলার শ্মশান ভূমি। আতঙ্কের মধ্যে তারা অন্ধবিশ্বাসী মন স্মরণ করলে তার হাতে বাঁধা মা কালীর বাবা ঠাকুরের মাদুলি দুটিকে। সে ডান হাতে কনিটা নিজের বুকে চেপে ধরলে সঙ্গে সঙ্গে চমকে উঠল। কই, মাদুলি নাই? নাই তো করালির সঙ্গে দস্তাদস্তির মধ্যে মাদুলি ছিঁড়ে পড়ে গিয়েছে। কি হবে? কে আজ তাকে রক্ষা করবে? বাবা ঠাকুর নাই, বেলগাছ শুকিয়ে গিয়েছে, কাকে ডাকবে সে? আকাশবে বিরাট সর্পবাহনী চড়ে বাবা ঠাকুর চলে গিয়েছে, কে বাঁচাবে? অসহায় বনোয়ারি চোখের সামনে শিমুল গাছের ডালে বসে গোপালী কালো শশীকে বলছে, কথা বলছে তারা। হুম 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 শব্দে উঠে একটা পাখি ডেকে উঠলো। এবার সঙ্গে সঙ্গে আর্ত চিৎকার করে বনোয়ারি পড়ে গেল সেইখানে, জ্ঞান হারিয়ে গেল। হাঁসুরির বাঁকে বাঁশবনির মধ্যে, ওই বসতির মধ্যে কাহারেরা ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখেছে। এদিকে হেমন্তের শেষ রাত্রে উপায়ে জলের বুকে শরতের হালকা সাদা মেঘের মতো কুয়াশা জেগে উঠেছে। চরভূমিতে সেই সাইক্লোনের প্রচন্ড বর্ষণ সিক্ত গলিত পত্র জঞ্জাল ভরা মাটিতে জেগে উঠেছে। অনুরূপ কুয়াশার এক একটা পুঞ্জ, সে পুঞ্জ আশ্রয় করে ঝোপঝাড়গুলোকে তেমনই একটা কুয়াশার আস্তরণ হাসলি বাঁকের বীর কোষকেঁধে বনোয়ারির বিশাল দেহখানিকে ঘিরে ক্রমশ জেগে উঠতে লাগলো। বন্ধুরা, আপনারা এতক্ষণ ধরে শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসের 28তম পর্বটি। উপন্যাসটি শুনতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এরকম সুন্দর সুন্দর গল্প, কবিতা, উপন্যাস আমি আপনাদের আরও বেশি করে শোনাতে পারি। আবারও আপনাদের কাছে হাজির হব অন্য কোনো গল্প, কবিতা কিংবা কোনো উপন্যাস নিয়ে। ততদিনে ভালো থাকবেন। থ্যাংক ইউ।